নির্বাচন কমিশনের মূল কাজের মধ্যে অন্যতম হলো সংসদ সদস্যের নির্বাচন অনুষ্ঠান, সংসদ নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করে এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। বাংলাদেশের রাজনীতির যে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে এতটুকু রিফর্মস ওনারা করবে যে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যতটুকু রিফর্মস প্রয়োজন অতটুকু ওনারা রিফর্মস করতে পারেন এবং এই রিফর্মস করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। এটা 3 থেকে 4 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে কিন্তু এই রিফর্ম সম্ভব। আপনি কিভাবে দেখেন এই পুরো বিষয়টাকে? না, দেখুন যে আমাদের যে এখানে যে এই যে বিগত যারা ক্ষমতাসীন ছিল তারা তো 14 বা 15 বছর যাবত তো ক্ষমতায় ছিল এবং তারা কিভাবে ক্ষমতায় এসেছে এটা আপনাকে দেখতে হবে। যে একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল এবং ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু বিগত সরকার মানে অ্যাজ অফ টুডে ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটা নট অ্যাপ্রুভ বাই দি পার্লামেন্ট। এখন একটা যদি অবৈধ সরকার আসে এটাকে কিন্তু বৈধতা দেওয়ার একমাত্র মালিক হলো পার্লামেন্ট। পার্লামেন্ট ছাড়া অন্য কোনো অথরিটির এই ক্ষমতা নাই। তো আমাদের আপনি নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা যখন বিদেশে যায় এয়ারপোর্টে উনি বলে গিয়েছিল যে এই সরকারটি হচ্ছিল আমাদের আন্দোলনের ফসল এবং তাদের সকল কার্যকলাপকে আমরা বৈধতা দিব। পরবর্তীতে আমরা দেখলাম যে বৈধতা তো দেয়ই নাই। তিনি ওই সরকারে যারা মূল কুশীলব 2 জন মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন উভয়কে তিনি দেশ ছাড়া করলেন। তো তিনি চালাকি কী করেছেন যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ক যে মামলাটি ছিল এটা তো 1999 সালে এই রিটটা দায়ের হয়। এটা যখন আপিল শুনানি হয় তখন খায়রুল হককে উনি যে কোনোভাবে হোক যে খায়রুল হককে উনি ওনার কনভিন্স করে ওই মামলার মধ্যে একটা প্যারা লিখিয়েছেন। ওই প্যারাতে বলেছে যে এই সরকারের কার্যকলাপ বৈধ। এখন ইন অ্যাবসেন্স অফ দি পার্লামেন্টারি ভ্যালিডেশন ছাত্র হলো এই পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক। অন্য কোনো অথরিটির কি এই ক্ষমতা আছে নাকি? কোর্টের কি, সুপ্রিম কোর্ট অনেক ক্ষমতা সুপ্রিম কোর্টের, কিন্তু সুপ্রিম কোর্টের কি এই ক্ষমতা আছে যে একটা ইলিগাল গভর্নমেন্টকে সুপ্রিম কোর্ট উইদাউট অ্যাপ্রুভাল অফ দি পার্লামেন্ট অর উইদাউট কনসেন্ট অফ দি পার্লামেন্ট বৈধতা দিয়ে দিতে পারে? তাহলে যদি 111 গভর্নমেন্ট যদি অবৈধ হয় তাহলে 111 গভর্নমেন্ট যে নির্বাচন পরিচালনা করেছে ওই নির্বাচনও অবৈধ। এরপরে আপনি আসেন যে 2014, 2018 এবং 2024। এখন 2014 যে নির্বাচন, ওই নির্বাচনে আমরা দেখেছি কি নির্বাচনের আগে ভারতের তখন পররাষ্ট্র সচিব ছিল সুজাতা সিং। তো একটা দেশের পররাষ্ট্র সচিব একটা বিশেষ বিমানে করে সে চলে আসলো ঢাকায় এবং ঢাকায় এসে এরশাদ সাহেবের সঙ্গে মিট করলো এবং মিট করে এরশাদ সাহেবকে বললো যে আপনি যদি এই নির্বাচনে পার্টিসিপেট না করেন তাহলে এখানে হলো বিএনপি জামাত এরা হলো ক্ষমতায় চলে আসবে এবং বিএনপি জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, তাহলে তাদের এই যে 7 সিস্টার্সের ক্ষতি হবে। এটা হচ্ছিল একটা দিক। আর আরেকটা দিক হলো যে যেহেতু এটা হচ্ছে কনজিকিউটিভ, তো যে 111 গভর্নমেন্ট যেহেতু অবৈধ তাহলে তৎপরবর্তী যে 3টা নির্বাচন হয়েছে ওই 3টা নির্বাচন অবৈধ। ওই যদি আপনার যদি ভিত যদি অবৈধ হয় তাহলে ভিতের উপরে যেগুলো প্রতিষ্ঠিত সেগুলো তো অবৈধ হবে। এটা হলো আরেকটা দিক, একটা দিক। আর আরেকটি দিক হলো যে আপনি যদি সংবিধান বা আইনের আলোকে যদি বিশ্লেষণ করেন সেক্ষেত্রেও কিন্তু এই 3টি নির্বাচন অবৈধ। আপনার যে সংবিধান গঠন বিষয়ক যে আমাদের যে আর্টিকেল আছে, আর্টিকেল 65 সাব আর্টিকেল 2, সেখানে বলা আছে যে একটা দেশের সংসদ কিভাবে গঠিত হবে, যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত 300 এবং তাদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত 50, মোট 350 সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে। প্রত্যক্ষ ভোট বলেছে, তো সেখানে তো প্রত্যক্ষ ভোট হয় না। 153 বা 154 আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তাহলে কনস্টিটিউশনের যে স্পিড অনুযায়ী তো ওই সংসদ গঠিত হয় নাই। তাহলে আমরা দুইভাবেই দেখছি যে ওই সংসদটা অবৈধ। এরপরে আসেন আপনি 2018 নির্বাচন। এখন নির্বাচন পরিচালনা বিষয়ে যে আইন এটাকে বলা হয়েছিল রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, আর এটার বাংলা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972। ওই রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস অর্ডারে বলে দেওয়া আছে যে রিটার্নিং অফিসার কে হবে, প্রিজাইডিং অফিসার কারা হবে এবং ভোট গ্রহণ কখন থেকে কখন পর্যন্ত হবে, সব কিছু কিন্তু বিস্তারিত এই যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডারে বলে দেওয়া আছে। এর পাশাপাশি আমাদের সংবিধানেও বলে দেওয়া আছে যে নির্বাচন কমিশনের কাজ কী। এখন নির্বাচন কমিশনের মূল কাজের মধ্যে অন্যতম হলো সংসদ সদস্যের নির্বাচন অনুষ্ঠান, সংসদ নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করে এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। এখন নির্বাচন কমিশন হচ্ছে সংবিধান এবং এই যে প্রতিনিধিত্ব আদেশ, যে এই দুটির আলোকে নির্বাচন কমিশন নির্বাচনটা পরিচালনা করে। তাহলে নির্বাচন তো অবশ্যই দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন দিনের ভোট যদি রাতে হয়ে যায় এবং সেটা যে দিনের ভোট যে রাতে হয়েছে এটা বাংলাদেশের জনমানুষ সহ সারা পৃথিবী কিন্তু এটা প্রত্যক্ষ করেছে, তাহলে সেটাকে আপনি কীভাবে বলবেন যে এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন? আর তৃতীয় যে নির্বাচনটি হলো 2024-এ, সেখানে দেখলাম যে আমরা হলো যে
সেখানে হচ্ছিল বিগত যে বিদায়ী প্রধানমন্ত্রী ছিলেন তিনিই ঠিক করে দিয়েছেন সরকারি দলের প্রার্থী কী হবে এবং তার অপোনেন্ট কী হবে। এটা হচ্ছিল একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে হলো এই তিনটি নির্বাচনে হচ্ছিল ভোটার টার্ন আউট হচ্ছিল বিলো 5%। এখন এটাকে যে স্ফীত করে দেখানো হয়েছে এটা হচ্ছিল নির্বাচন কমিশনের উপরে প্রভাব বিস্তার করে তারা এটা করেছেন। এখন আপনি যদি বাংলাদেশের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করেন, এখানে দেখা গিয়েছে যে এ যাবৎকাল পর্যন্ত অনুষ্ঠিত 12টি নির্বাচনের মধ্যে দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি নির্বাচনেই কিন্তু যারা ক্ষমতাসীন ছিল তারা নির্বাচনে বিজয়ী হয়েছে। তাহলে ধরেন এই যে যারা বিগত ক্ষমতাসীন ছিল আগামী নির্বাচনেও যদি তারা ক্ষমতাসীন থাকতো আমরা কিন্তু তাহলে আগাম অনুধাবন সম্ভব যে নির্বাচনে কারা ক্ষমতাসীন হবে। তো সুতরাং আমাদের দেশে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল এটা ছিল একটা মীমাংসিত বিষয় এবং বাংলাদেশের যে একমাত্র রাজনৈতিক বিতর্ক যেটা সেটা হচ্ছিল একটি সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাতে তো আওয়ামী লীগও এটার সপক্ষে ছিল এবং তাদের আন্দোলনের কারণেই কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আসলো। তারপরে উনি যখন ক্ষমতা আরোহণ করলেন উনি এটার সাথে বিশ্বাসঘাতকতা করলেন এবং উনি একতরফাভাবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন। 2014 সালের নির্বাচন যদি নিরপেক্ষ নির্বাচন হতো তাহলে এটা তো অবধারিত সত্য যে ওই নির্বাচনে কারা ক্ষমতাসীন হতো বা কারা বিজয়ী হতো। তো উনি বিএনপি যদি ক্ষমতায় আসতো তার অসুবিধা ছিল কি? আসতো এর 5 বছর পরে তো আপনি আবার আসতে পারতেন। এখানে যদি আপনার যদি গণতান্ত্রিক চর্চা বা গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা পৃথিবীর অন্যান্য দেশে হয় এটা যদি আমরা যদি চালু করে অব্যাহত রাখতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আর আপনারা আর একটা প্রশ্ন বলেছেন যে বাংলাদেশের দুইটা সমস্যা, একটা সমস্যা হচ্ছিল দুর্নীতি আর একটা সমস্যা হচ্ছিল লিডারশিপ। এখন আমি একটা পোস্ট গ্রাজুয়েশন করেছিলাম জাপানে, তো ওইখানে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের পার্টিসিপেন্টস ছিল, বাংলাদেশ থেকে আমি ছিলাম। তো ওরা যখন ওদের ফরেন মিনিস্ট্রি যখন আমাদেরকে ওরিয়েন্টেশন দেয় তখন ওনারা বলে যে ইউ আর ফ্রম এ ভেরি প্রসপারাস রিজিয়ন, ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ, এবং তোমাদের একমাত্র সমস্যা হচ্ছে তোমাদের লিডারশিপ ইজ ভেরি পুয়ার। কেন পুয়ার বললো যে একটা লিডারশিপের মধ্যে যদি ইফ দেয়ার ইজ কম্বিনেশন অফ 4 কোয়ালিটিস ইন এ লিডারশিপ দেন দ্যাট লিডারশিপ ক্যান রিচ এ কান্ট্রি টু এ ভেরি প্রেস্টিজিয়াস স্টেজ। সেটা হচ্ছিল অনেস্টি, সিনসিয়ারিটি, ডেডিকেশন অ্যান্ড প্যাট্রিয়টিজম। এবং তোমাদের এই যে এই তিনটা দেশের এই লিডারশিপের মধ্যে তোমাদের এগুলো নাই। তো আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের যে জাতীয় নেতৃত্বে যারা ছিলেন আমাদের 2-1 দিনের মধ্যে হয়তো ছিল কিন্তু অধিকাংশের মধ্যেই কিন্তু এই গুণাবলীটা ছিল না। এই গুণাবলী যদি থাকতো, এবং আমি এখনও মনে করি যে বাংলাদেশ যদি একটা ভালো লিডার পায় ওনার পক্ষে উনি কিন্তু 2 বছরের মধ্যে বাংলাদেশকে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে পারবে। বাংলাদেশের তো এই যে বাংলাদেশের যে মানব সম্পদ এটা হচ্ছিল বাংলাদেশের একটা অমূল্য সম্পদ, এবং পৃথিবীর বুকে সবচেয়ে হলো গ্ল্যারিং এক্সাম্পল হচ্ছিল জাপান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর। এরা মানব সম্পদ এবং ক্যাপাসিটি বিল্ডিং করে আজকে দেখা যাচ্ছে যে ওরা ওয়ার্ল্ডের লিডিং ইকোনমি অফ দি ওয়ার্ল্ড, এবং বাংলাদেশ উইল অলসো বিকাম লিডিং ইকোনমি অফ দি ওয়ার্ল্ড যদি আপনি একজন ভালো লিডার খুঁজে বের করেন। আর আমরা তো আমাদের গুণীর ব্যক্তি যারা এদেরকে তো আমরা কখনো সম্মান করি না। হ্যাঁ, জি। আপনি এই যে টোটালটা সেটা হয়েছে হয়েছে আমেরিকান চাপ। মান্না ভাই বলছেন সারা দুনিয়ারই তো একটা গণতান্ত্রিক বিশ্বের এই চাপ থাকবে, সুতরাং এই চাপ এবং মানে কাঙ্ক্ষিত সংস্কার শেষে দ্রুত নির্বাচন, কি বলবেন আপনি? দেখুন, যে আমাদের যে বর্তমান যারা অন্তর্বর্তী সরকার আছেন তাদেরকে কিন্তু অতীত থেকে লেসেনটা নিতে হবে। অতীতের লেসেনটা কি? বাংলাদেশে যে অসাংবিধানিক শাসন, প্রথম অসাংবিধানিক শাসন হলো 1975 সালে। ওই অসাংবিধানিক শাসনটাকে কিভাবে বৈধতা দেওয়া হয়েছে? তখন জিয়া রহমান সাহেব ছিলেন, তিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় রাজনৈতিক দল গঠন করেন এবং ওনার অসম্ভব জনপ্রিয়তা ছিল। তারপরেও আমরা দেখেছি যে একটা সংবিধান সংশোধন করতে গেলে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, উনি কিন্তু সেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা পান নাই। তার সহযোগী বা অনুগামী দলের সমর্থন নিয়ে উনি 5ম সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধন করে তার যে শাসনকাল সেটাকে উনি বৈধতা দিলেন। এরপরে আমরা ঠিক একই পদ্ধতিতে দেখলাম আমরা এরশাদ সাহেবও তার শাসনকালকে বৈধতা দিলেন, এবং উভয়ে কিন্তু সংবিধানকে সংবিধানে স্থগিত করেছিলেন এবং ধাপে ধাপে সংবিধানকে তারা পুনর্বহাল বা পুনরুজ্জীবিত করেছেন। এরপরে আমরা দেখলাম যে শাহাবুদ্দিন সাহেবের যে কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে অস্থায়ী সরকার, ওই অস্থায়ী সরকার যেহেতু 3 জোটের রূপরেখা অনুযায়ী ওই অস্থায়ী সরকারের আগমন ঘটেছিল এবং তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনার কার্যকলাপকে আমরা বৈধতা দিব, এবং উনি ক্ষমতাসীন থাকা অবস্থায় উনি একটা গণভোটের আয়োজন করেছিলেন এবং পরবর্তীতে দেখা গেল যে একাদশ সংশোধনীর মাধ্যমে তার এই শাসন ব্যবস্থাকে বৈধতা দেওয়া হলো। তাহলে দেখলাম যে আমরা এই 3টা যে অসাংবিধানিক শাসন এগুলো হলো তারা বৈধতা দিয়েছেন। জিয়া রহমান সাহেব বৈধতা দিয়েছেন, এরশাদ সাহেব বৈধতা নিয়েছেন এবং শাহাবুদ্দিন সাহেবও বৈধতা নিয়েছেন। এরপরে আমরা দেখলাম যে এই ওটা তো আমি আগে আলোচনা করি যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। তো এখন বর্তমান যারা ক্ষমতাসীন আছেন
তারা যদি যে এই আলোচনাটা আপনারা সবাই করেছেন যে আমাদের যে বর্তমান যে সকল রাজনৈতিক দল আছে এরাই তো হচ্ছে স্টেক হোল্ডার, এখন ওনারা রিফর্মস চাচ্ছেন, এখন এই রিফর্মসগুলো যদি রাজনৈতিক দলের সাথে যদি আলোচনা না করে যদি রিফর্মস করা না হয় এবং সেক্ষেত্রে যদি তারা ক্ষমতাসীন হওয়ার পরে এগুলো যদি অনুমোদন যদি না করেন তাহলে এটা তো পণ্ডশ্রম হবে। আপনি 111 গভর্নমেন্ট 122টা অর্ডিন্যান্স করেছিল, 122টা অর্ডিন্যান্সের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পরে মাত্র 44টা অর্ডিন্যান্স তারা আইনে পরিণত করেছে, আর 78টাকে আইনে পরিণত করে নাই, অর্থাৎ তাহলে মেজরিটি অর্ডিন্যান্সকে তারা আইনে পরিণত করে নাই। তো সুতরাং উইদাউট হ্যাভিং ডায়ালগ উইথ দি পলিটিক্যাল পার্টিস ওনারা যদি কোনো ধরনের রিফর্মস করে ওই রিফর্মস কিন্তু কোনো অর্থবহ রিফর্মস হবে না। এবং আমি মনে করি বা আমার বাংলাদেশের রাজনীতির যে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে এতটুকু রিফর্মস ওনারা করবে যে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যতটুকু রিফর্মস প্রয়োজন অতটুকু ওনারা রিফর্মস করতে পারেন, এবং এই রিফর্মস করতে কিন্তু খুব একটা সময় লাগবে না, এটা 3 থেকে 4 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে কিন্তু এই রিফর্মস সম্ভব। নির্বাচনী ব্যবস্থার রিফর্মস এবং একটা মানে এমন একটা নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা যাতে একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী আমরা একটা মানে গ্রহণযোগ্য নির্বাচনে আবার গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে পারি। এটা করা তো ডিফিকাল্ট কিছু না। আমি আরেকটা বিষয়ের উপর দৃষ্টিপাত করব, সেটা হচ্ছিল যে 4র্থ সংশোধনী পরবর্তী এবং 5ম সংশোধনী পরবর্তী যে সংবিধানের কী অবস্থান, আপনারা দেখেছেন যে 4র্থ সংশোধনী পরবর্তী দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, এবং 5ম সংশোধনী পরবর্তীও কিন্তু মানে সাংবিধানিকভাবে তারা কিন্তু একদলীয় শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করার সকল বন্দোবস্ত করেছেন। কিভাবে করেছেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে তারা 3টি অনুচ্ছেদের সন্নিবেশন আর একটা অনুচ্ছেদের হচ্ছিল সংশোধন, 7-এর ক 7-এর খ আর হচ্ছিল 150 হচ্ছিল টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন। পৃথিবীর সকল দেশে কিন্তু এই প্রভিশনটা থাকে যে এটা হচ্ছিল আপনি অ্যান্টিসিপেট করতে পারেন যে এমন কোনো সিচুয়েশন হতে পারে যেটা হচ্ছে অসাংবিধানিক, তাহলে এটা করলে সংবিধানের আলোকে এটাকে বৈধতা দিতে হবে, এবং এই যে এই টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশনের আলোকেই কিন্তু 5ম সংশোধনী 7ম সংশোধনী 4th শিডিউলে অন্তর্ভুক্তির মাধ্যমে এবং 11ম সংশোধনীয় 4th শিডিউলে অন্তর্ভুক্তির মাধ্যমে এটাকে বৈধতা দেওয়া হয়েছে। এখন ইনি কী করলেন যে বললেন যে টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন বলতে 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত এই সময়কে বুঝাবে, বিয়ন্ড কোনো পিরিয়ড এই টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশনের মধ্যে আসবে না। অর্থাৎ আগামীতে যে এই যে এখন যে ধরেন এই যে ডায়ালগ হবে, ডায়ালগ পরবর্তী দিয়ে এই সরকারের যে কার্যকলাপকে যে আপনি বৈধতা দিবেন সেই পথ কিন্তু উনি কিন্তু রুদ্ধ করে গিয়েছেন। 150 অনুচ্ছেদ আলোচনা করলাম, ওটা সংশোধন করলো আর 2টা নতুন অনুচ্ছেদের সন্নিবেশন করলো, 7-এর ক এবং 7-এর খ। 7-এর কতে বললো যে ওটা 2টা পার্ট আছে, একটা পার্ট হচ্ছিল যদি কেউ শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে এই সংবিধান রদ, রহিত, বাতিল বা স্থগিত করে, এটা হচ্ছিল ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছিল এই সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে, সেটা হবে রাষ্ট্রদ্রোহ সম অপরাধ, এবং এখানে বলেছে যে প্রচলিত আইনে যে আমাদের যে সর্বোচ্চ দণ্ড ওই দণ্ডে দণ্ডিত হবে। তো এখন একটা সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় তখনই পরাহত হয় যখন আপনি সংবিধানের নির্দেশনার ব্যত্যয়ে কাজ করেন। তাহলে বিগত সরকার যখন ক্ষমতাসীন ছিল উনি কিন্তু প্রতি পদক্ষেপে সংবিধানের নির্দেশনার ব্যত্যয়ে কাজ করেছে, এবং ওনার যে উনি যে সংশোধনী আনয়ন করেছেন ওনার সংশোধনী অনুযায়ী আপনি যদি বিচার করেন তাহলে দেখা যাবে যে তার 1000 ফাঁসি হওয়ার মতো কাজ উনি কিন্তু করে গিয়েছেন। 1000 ফাঁসি শেখ হাসিনার। জি, এটা হচ্ছিল একটা দিক। আর দ্বিতীয় দিক যেটা হচ্ছে হলো উনি 7-এর খ সন্নিবেশন করে আমাদের সংবিধানের 2/3 সংশোধন অযোগ্য করেছেন। আর আরেকটা জিনিস করেছেন যে গণভোট ছিল সংবিধানের, পৃথিবীর সব দেশে কিন্তু গণভোটের ব্যবস্থা থাকে। আপনি যদি ধরেন জন আকাঙ্ক্ষায় যদি কোনো পরিবর্তন করতে চান সেটা হচ্ছে গণভোটের মাধ্যমে করা হয়, উনি এই গণভোট প্রথাটা বাতিল করে দিলেন। তখন উত্তরণের পথ কি, এটা প্রফেসর আতাউর সাহেব আমাকে বলতে বলেছেন যে উত্তরণের পথ হচ্ছে হলো যে সুপ্রিম কোর্টে অলরেডি একটা মামলা হয়েছে যে তারা যদি 5ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বা 5ম সংশোধনী এটা বেআইনি এটা যদি বলে সুপ্রিম কোর্ট, এরপরে পরবর্তীতে যারা ক্ষমতাসীন হবে, এবং আমার ধারণা যে সকল রাজনৈতিক দল এখানে ধরেন যে বিএনপি আছে, জামাত আছে, তারপরে ওনাদের যে এই রাজনৈতিক যে এই যে ঐক্য যেটা ওনারা গণতন্ত্র মঞ্চ, তো এরা সবাই মিলে এটা নিশ্চয়ই মানে ঠিক আমাদের যে 1991 সালে যেটা হয়েছিল যে ঐক্যমতের ভিত্তিতে তারা 11ম সংশোধনী করেছিল, ঐক্যমতের ভিত্তিতে অষ্টাদশ সংশোধনী করে তারা এই সরকারের যে মানে এই যে অন্তর্বর্তী সরকারের যে কার্যকলাপকে বৈধতা দিলে তারপরে আগামীতে একটা মানে উত্তরণের পথ চলা সহজ হয়ে যাবে।